প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো দীর্ঘদিন পর আমরা পুনরায় অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। এই অনলাইন ক্লাসে প্রথম পর্বে সকল শিক্ষার্থীকে পাওয়ার টেকনোলজির আমন্ত্রণ জানিয়ে এবং সুস্বাগতম এবং শুভ সকাল জানিয়ে আরম্ভ করতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাকে শুনছো, শোনার সাথে সাথে তোমাদের নিজের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তাহলে কি আমি তোমাদের এই কমেন্ট বক্স থেকে হাজিরাটা নিয়ে নেব। তো আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সেই জিনিসটি আমাকে একটু জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অনলাইন ক্লাসে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। কৃতজ্ঞতা স্বীকার করতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের প্রতি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই মহামারীতে দ্বিতীয় মেয়াদে আমাদের এই প্রথম ক্লাস আজকে এই বিষয়ের উপর, তো আমরা প্রথম ক্লাস যেহেতু, তাহলে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে অটোমোবাইল এবং এর উন্নয়ন ইতিহাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং কে আমাকে শুনতেছো, কে জয়েন করছো, তো তারা নিজেদের রুল, পর্ব, শিফট এই তিনটা জিনিস কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পূর্বে যখন ক্লাস হয়েছিল তখন আমরা বিষয় সম্বন্ধে পরিচিত হয়েছিলাম, তবু সংক্ষেপে আরেকবার পরিচিতি হয়নি এই বিষয় সম্বন্ধে। এই বিষয়ের নাম হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, যার বিষয়গুলো হচ্ছে 67111 অর্থাৎ 67111। শিক্ষার্থী হচ্ছে প্রথম পর্ব পাওয়ার টেকনোলজি। তো একটা বিষয়ের এরকম কি টিপিসি থাকে, টি হচ্ছে থিওরি, পি হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি হচ্ছে ক্রেডিট সংখ্যা। তো এই বিষয়ে ক্রেডিট সংখ্যা হচ্ছে 4, প্রতি ক্রেডিটের মান 50। তাহলে কি 4 ক্রেডিটের মান হবে কি 50 ইন্টু 4 অর্থাৎ 200। তো এই টির মধ্যে, থিওরির মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস টিসি, আর একটা হচ্ছে থিওরি ফাইনাল। এই থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 60 মার্ক আর থিওরি ফাইনাল হচ্ছে 90 মার্ক। থিওরি ফাইনাল বলতে হচ্ছে তোমরা সেমিস্টার ফাইনাল মানে সেমিস্টারের শেষে যে পরীক্ষাটা দিবে, ফাইনাল পরীক্ষা, যেটার ফাইনাল পরীক্ষা হিসেবে হবে, সেটার মার্ক হচ্ছে 90। আর হচ্ছে টিসি হচ্ছে 60। এই টিসির মধ্যে আছে তোমার এই থিওরি ক্লাস, তারপর হচ্ছে থিওরি ক্লাসে বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, থিওরি ক্লাসে তোমার কীরকম আগ্রহ ছিল, তারপর হচ্ছে মিড টার্ম পরীক্ষা হবে একটা, এই মিড টার্ম পরীক্ষা, এই সব মিলিয়ে হচ্ছে এই 60 মার্ক। আর হচ্ছে যে পিসিপিএফ, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল ফাইনাল। এই প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসটা হচ্ছে তুমি কি প্র্যাকটিক্যাল ক্লাস যখন করবে, এই প্র্যাকটিক্যাল ক্লাসে তোমার কেমন উপস্থিতি ছিল, প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাসাইনমেন্ট আছে, এগুলো ঠিকমতো জমা দিয়েছো কিনা, এগুলোর উপর হচ্ছে 25 মার্ক। আর হচ্ছে পিএফ, প্র্যাকটিক্যাল ফাইনাল। এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর পূর্বেই তোমার একটি ব্যবহারিক পরীক্ষা হবে এই বিষয়ের উপর। এই ব্যবহারিক পরীক্ষা যেদিন হবে ওই দিন তোমাকে একটি জব রিপোর্ট লিখতে হবে, ব্যবহারিক কোনো কাজ প্রদর্শন করতে হবে। তো ওই দিনের মার্ক হচ্ছে 25, প্র্যাকটিক্যাল ফাইনাল। ঠিক আছে? তো আমরা এর আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তবু আমরা সংক্ষেপে আলোচনা করে নিলাম। আশা করি তোমরা এই জিনিস সম্বন্ধে ক্লিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে হয়তো না দেখে থাকলেও চিনে, সবাই মোটামুটি চিনো যে আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি আমরা এই পাঠ সম্বন্ধে আলোচনা করি, তো এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো সেগুলো হচ্ছে অটোমোবাইল বলতে কি বুঝি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করব ইঞ্জিন কি বা ইঞ্জিন কীভাবে শক্তি উৎপন্ন করে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপর আমরা আলোচনা করব অটোমোবাইল উন্নয়নের ইতিহাস, পূর্বে অটোমোবাইল কেমন ছিল, এই বর্তমানে আধুনিক অটোমোবাইলগুলো কেমন, সেই সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করব অটোমোবাইলের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ, বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে অটোমোবাইলকে বিভিন্নভাবে কি শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তো এই অটোমোবাইলের শ্রেণীবিভাগ সম্বন্ধে আমরা আলোচনা করব এবং আমরা আলোচনা করব অটোমোবাইলের ব্যবহার ক্ষেত্র। তো আমাকে অনেকেই শুনতেছে, যারা শুনতেছে তাদের আমি ধন্যবাদ জানাই। আমাকে শুনতেছে আনোয়ার আজিম, তারপর হচ্ছে যে মেহেদি হাসান, তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান রাকিব, হ্যাঁ স্যার, তারপর হচ্ছে যে
করিম খান, এরকম অনেকেই আমাকে শুনতেছো, যারাই নতুন জয়েন করছো তারা, তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে যখনই জয়েন করবে তোমার নিজের রুল, পর্ব, শিফট, এই তিনটা জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তাহলে কি আমরা এই পাঠ শেষে এই বিষয়গুলো আমরা জানতে পারবো, যদি শেষ পর্যন্ত আমরা এই ক্লাসটি করতে পারি। তো আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা হচ্ছে কি, অটোমোবাইল। এই অটোমোবাইল জিনিসটা কি? অটো অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়, আর মোবাইল হচ্ছে কি, ভ্রাম্যমাণ। অর্থাৎ স্বয়ংক্রিয় ভ্রাম্যমাণ কোনো যন্ত্র, স্বয়ংক্রিয় ভ্রাম্যমাণ কোনো জিনিস। আমাদের যে অটোমোবাইল বা গাড়িগুলো আছে, তা আমরা প্রত্যেকেই জানি বা দেখে থাকি, এই গাড়িগুলো কিন্তু কি এক জায়গায় স্থির থাকে না। এগুলো কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় কি তারা কি চলাফেরা করতে পারতেছে। তো এগুলো কি মোবাইল, অর্থাৎ কি ভ্রাম্যমাণ। কিভাবে ভ্রাম্যমাণ হয় সেগুলো কি স্বয়ংক্রিয়, মানে অটোমোবাইল, যে অটো স্বয়ংক্রিয়ভাবে তারা কি ভ্রাম্যমাণভাবে কি চলাফেরা করতেছে। তো এই অটোমোবাইল, বর্তমান যে অটোমোবাইল আমরা দেখতে পাই, তো হয়তো 50 বছর 60 বছর পূর্বে সেই অটোমোবাইল ছিল না। তো তখনকার আমলে কি ছিল আসলে, মানুষের এই যানবাহন ছিল না, তখন মানুষ কিভাবে আসলে চলাফেরা করতো। মানুষের বিভিন্নমুখী চাহিদার ভিত্তিতে মানব সভ্যতার উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু নতুন নতুন জিনিস কি আবিষ্কৃত হচ্ছে, নতুন নতুন টেকনোলজির সাথে আমরা কি পরিচিত হচ্ছি। মানুষ যত আরামপ্রিয় হবে, এই চাহিদাগুলো কি আস্তে আস্তে কি বাড়তে থাকবে। যেমন কি পূর্বে মানুষ দূর দূরান্তে স্থলপথে, পায়ে হেঁটে, ঘোড়া বা গাধার উটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত। কিছু সংখ্যক পশুচালিত যানবাহন ব্যবহৃত হলেও তার ব্যবহার ছিল খুব সামান্য পরিমাণ। অভিজাত পরিবারের লোকজনের চলাফেরার জন্য কি ব্যবহৃত হতো কি কাঠের পালকি। আমরা অনেকেই দেখে থাকবো, বা হয়তো বা তোমরা দেখো নাই বা আমরাও দেখি নাই, আমাদের যারা পূর্বে বসবাস করতো এই পৃথিবীতে, তারা অবশ্যই এই কাঠের পালকি দেখেছে, যারা কি একটু আরামপ্রিয় ছিল, একটু কি বড়লোক গোছের মানুষ ছিল, তারা কিন্তু এই সব যানবাহন ব্যবহার করত। এতে একজনের আরাম হলেও কি 6 জনের কিন্তু সমস্যা হতো, কারণ একজন বসে থাকতো, তাকে কি 6 জনে নিয়ে যেত। তাহলে কি একজন আরাম করতেছে আর 6 জন কি বসে আছে। আর আমাদের যে আধুনিক যে অটোমোবাইলগুলো, এখানে কিন্তু কি যে ড্রাইভার সেও যেরকম আরাম করতেছে, যে যাত্রী সেও কিন্তু কি একই রকম আরাম করতেছে। ড্রাইভারের একটা আলাদা রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু কি সে এরকম কি শারীরিক যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু সে করে না। তো এভাবেই কি অটোমোবাইল চলতে থাকে। তারপর কি অটোমোবাইলে ধীরে ধীরে কি মানুষের শ্রম, মেধা, প্রজ্ঞা এসব ব্যবহারের মাধ্যমে কি অটোমোবাইলের কি উন্নতি সাধিত হতে থাকে। এর পিছনে কারা কাজ করছে? তোমাদের মতো যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে, তারাই কিন্তু এই অটোমোবাইলের উন্নয়নে কাজ করেছে। তারা বিভিন্ন গবেষণা, বিভিন্ন কিছু পর্যালোচনা করে এই অটোমোবাইলের উন্নয়ন সাধিত করেছে। তো এই অটোমোবাইল যদি আমরা দেখে থাকি, দেখো যে এই বাম পাশে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটা হয়তো কি 50 বছরের পুরনো একটি অটোমোবাইল, সেটিও ছিল অটোমোবাইল। আর আমরা ডান পাশে যে একটি অটোমোবাইল দেখতে পাচ্ছি, এটিও কিন্তু একটি অটোমোবাইল। তো এটি হচ্ছে একটি আধুনিক অটোমোবাইল, আর বাম পাশেটা হচ্ছে অনেক পুরাতন মডেলের একটি অটোমোবাইল। হ্যাঁ, তো এই অটোমোবাইলে কিন্তু যে আনুষঙ্গিক জিনিস বা সিস্টেমগুলো, সেগুলো কিন্তু পূর্বে মোটামুটি একই ছিল। আর আজকালের অটোমোবাইলের যে আধুনিক যে জিনিস অটোমোবাইল আছে, সেগুলোতে হয়তো কি এই সিস্টেমগুলোকেই আপডেট করা হয়েছে। যেরকম তোমরা নাম শুনে থাকবে যে পূর্বেকার ব্যবহৃত হতো কি ডিজেল ইঞ্জিনে কি যে হাই প্রেশার পাম্প ব্যবহার করা হতো, ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহার করা হতো কি ফুয়েল ইঞ্জেকশনের জন্য। তো এই ফুয়েল ইঞ্জেক্টর যখন ব্যবহার করা হতো, এবং হচ্ছে যে তার যে ফায়ারিং অর্ডার আছে, এই ফায়ারিং অর্ডার অনুসারেই কিন্তু ফুয়েল ইঞ্জেক্টর কি ফুয়েল ইঞ্জেক্ট করতো। তো এই ফায়ারিং অর্ডার ভিন্নতা মানে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে কি আমার সঠিক সময়ে কি ফায়ারিং হতো না। তো আধুনিক যে অটোমোবাইলগুলো আছে, সেই সব অটোমোবাইলে কি আমি ইএফআই সিস্টেম ব্যবহার করতেছি, অর্থাৎ কি ইলেকট্রনিক ফুয়েল ইগনিশন সিস্টেম ব্যবহার করতেছি। এর দ্বারা কি হচ্ছে, আমার সঠিক সময়ে কি সঠিক পরিমাণ জ্বালানি কি আমার ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করছে, এবং কি অগ্নি প্রজ্বলনটা ভালো হচ্ছে। তো এই সব মডিফিকেশন আস্তে আস্তে করতে করতে আমাদের অটোমোবাইল কি এই পর্যায়ে কি চলে এসেছে। তো একটা অটোমোবাইলের বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, একটি ইঞ্জিন থাকে। দেখো একটি অটোমোবাইলে কি একটি ইঞ্জিন থাকবে, অটোমোবাইলের প্রাণ হচ্ছে একটি ইঞ্জিন, অর্থাৎ কি ইঞ্জিনই কি এই অটোমোবাইলে কি শক্তি উৎপন্ন করে, সেই শক্তি দ্বারাই কি অটোমোবাইলের যে আনুষঙ্গিক যন্ত্রাংশ আছে, জিনিসগুলো আছে, সেগুলো কি চলতে পারে। যেরকম কি ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি কি এই ট্রান্সমিশন সিস্টেমের সাহায্যে সেই শক্তি কি চাকাতে যায়, চাকা চলে, তারপর চাকা চলে, চাকার উপরে কি আমি একটা বডি বসায় দিচ্ছি, তারপর কি সেই বডিও চলতেছে।
এরকমভাবে কি ইঞ্জিনের সাহায্যে উৎপাদিত শক্তি কি চাকাতে স্থানান্তরিত হয় একটি ট্রান্সমিশন লাইনের সাহায্যে। অটোমোবাইলে কি একটি ব্যাটারি ব্যবহার করা হয়। ব্যাটারির কাজটা কি? ব্যাটারির কাজ হচ্ছে কি অটোমোবাইলকে স্টার্টিংয়ের সময় একটি কি পাওয়ার প্রয়োজন হয়। তো অটোমোবাইল যখন বন্ধ থাকে তখন তার মধ্যে কোনো পাওয়ার থাকে না। এই স্টার্টিংয়ের সময় ব্যাটারি থেকে পাওয়ার গ্রহণ করে অটোমোবাইলকে স্টার্ট করা হয়, ইঞ্জিনকে স্টার্ট করা হয়। তারপর হচ্ছে কি এখানে কি ট্রান্সমিশন লাইন থাকে, যেটা বললাম যে ইঞ্জিন থেকে শক্তি যে যার দ্বারা কি বা যেই লাইনের মাধ্যমে বা যেই সিস্টেমের সাহায্যে চাকাতে স্থানান্তরিত হয় সেটা হচ্ছে কি ট্রান্সমিশন সিস্টেম। তারপর হচ্ছে অ্যাক্সেল থাকে, এই অ্যাক্সেলের উপর কি চাকা স্থাপিত হয়ে থাকে। তারপর হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার থাকে। এই ইঞ্জিনের মধ্যে যে একজস্ট গ্যাস উৎপন্ন হয় সেই একজস্ট গ্যাসকে রিসার্কুলেশন করে এই একজস্ট গ্যাসকে একটু দূষিত কমিয়ে তারপর সেটা কি বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়। তারপর হচ্ছে মাফলার থাকে, এদিক দিয়ে কি একজস্ট গ্যাস বের হয়ে যায়। তারপর একজস্ট পাইপ থাকে। তারপর হচ্ছে ব্রেক সিস্টেম থাকে, গাড়িকে একটি নির্দিষ্ট দূরত্বে থামানোর জন্য কি আমার গাড়ি থেকে ব্রেক সিস্টেম প্রয়োজন আছে। তারপর হচ্ছে শক অ্যাবজর্বার থাকে। শক অ্যাবজর্বার হচ্ছে কি যে আমার যানবাহন যে আছে এই যানবাহনে যদি শক অ্যাবজর্বার না থাকে তাহলে কি আমাদের রাস্তা যেহেতু সমান না, তাহলে কি বিভিন্ন সময় কি যানবাহনটা কি উপর নিচে এরকম ওঠানামা করে। ওঠানামা যখন করবে তখন কি আমি আমার মধ্যে কি একটি ঝাঁকুনি অনুভূত করব। তো এই শক অ্যাবজর্বার এই ঝাঁকুনিকে সে অনেকাংশেই প্রশমিত করে। এই শক অ্যাবজর্বারের কাজ হচ্ছে কি আমার যানবাহনের কি ঝাঁকুনিকে প্রশমিত করা। তারপর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক থাকবে। এই ইঞ্জিন চলতে গেলে কি আমি যখন হাঁটতে যাব, আমি যখন কাজ করব তখন কি আমার খাবার দরকার আছে। তো ইঞ্জিন চলতে গেলেও কি তার একটি জ্বালানির প্রয়োজন আছে। তা আমরা জানি কি ইঞ্জিনে যখন শক্তি উৎপন্ন হয় তখন কি বাতাস লাগে, তারপর জ্বালানি লাগে, তারপর হচ্ছে তার মধ্যে কোনো একটা মাধ্যমে কি আগুন ধরিয়ে দেওয়া হয়। তো বাতাস তো আমি প্রকৃতি থেকে নিয়ে নিতে পারবো, বায়ুমণ্ডল থেকে নিয়ে নিতে পারবো। তারপর হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্ক থেকে আমি ফুয়েল নিব এবং হচ্ছে কি স্পার্ক প্লাগ বা হচ্ছে ইনজেক্টরের সাহায্যে কি আমি কি এই অগ্নি প্রজ্বলনটা ঘটিয়ে দিব। তাহলে কি এই সব যখন মিশ্রণ হবে তখনই কিন্তু আমার ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে কি অগ্নি প্রজ্বলন শুরু হবে। তো শিক্ষার্থীবৃন্দরা যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছো তাদের উদ্দেশ্য কথা হচ্ছে যে যারাই আমার সাথে জয়েন করেছো তাদের নিজের রুল পর্বশিপ এই তিনটা জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দিবে। অনেকদিন যাবৎ ক্লাস হয় না, হয়তো অনেকেই জানে না যে এই সময়টায় ক্লাস হবে কিনা। তো তোমাদের উদ্দেশ্যে বলছি যদি আমাদের কোনো বিশেষ সমস্যা না থাকে তাহলে আমরা অবশ্যই এই সময় ক্লাস করানোর চেষ্টা করব। তো এটা ছিল আমাদের একটি ওল্ড অটোমোবাইল আর এটি হচ্ছে কি আমাদের একটি লেটেস্ট অটোমোবাইল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অটোমোবাইল কি সেই জিনিসটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা দেখবো যে আমরা অটোমোবাইল সম্বন্ধে পূর্বেই বলে নিয়েছি যে অটোমোবাইল অটো হচ্ছে কি স্বয়ংক্রিয় যান যা স্থলপথে যাত্রী এবং মালপত্র বহনের জন্য কি ব্যবহৃত হয়। অটোমোবাইল এমন এক প্রকার যান যার মধ্যে কি শক্তি উৎপাদন এবং সেই শক্তি উৎপাদিত শক্তি বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে কি চাকায় স্থানান্তরিত হয়। আমরা কিন্তু বলে নিয়েছি যে অটোমোবাইল হচ্ছে কি একটি স্বয়ংক্রিয় যান যার মাধ্যমে কি শক্তি উৎপন্ন হবে এবং কি বিভিন্ন সিস্টেমের সাহায্যে সেই শক্তিটা কি চাকাতে স্থানান্তরিত হবে। এটা হচ্ছে কি অটোমোবাইল। অটোমোবাইল বলতে সাধারণত কি রাস্তায় চলাচলকারী স্বয়ংক্রিয় যানবাহনকে বোঝায়। যেরকম আছে ঠেলা গাড়ি, সেটা যদি কি ব্যাটারি চালিত না হয় তাহলে সেটা অটোমোবাইল আমরা বলতে পারবো না, কারণ কি সে স্বয়ংক্রিয় না, তাকে ম্যানুয়ালি কি চালানো হচ্ছে। তো অটোমোবাইল বলতে কি রাস্তায় চলাচলকারী স্বয়ংক্রিয় যানবাহনগুলোকে আমরা বলবো, যেমন কি মোটর গাড়ি, স্কুটার, জিপ, কার, ট্রাক ইত্যাদি। আকাশে উড্ডীয়মান স্বয়ংক্রিয় যান যেমন কি বিমান, হেলিকপ্টার, রেলগাড়ি ইত্যাদি। তো আশা করি যে অটোমোবাইল কি সেই সম্বন্ধে কি আমাদের একটি ধারণা তৈরি হয়েছে যে রাস্তায় চলাচলকারী স্বয়ংক্রিয় যানবাহন। স্বয়ংক্রিয় কি যারা কি নিজে নিজে শক্তি উৎপন্ন করে নিজে 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 চলতে পারে এবং কি সেই শক্তি দ্বারা সে কি অন্যান্য যন্ত্রাংশ এবং অন্যান্য সিস্টেমকে সে কি পরিচালিত করতেছে। তো মোটরযানের শক্তির উৎস হলো কি ইঞ্জিন। আমরা দেখেছি কি ইঞ্জিনের মাধ্যমে কি আমার এই অটোমোবাইলে বা ইঞ্জিনে কি শক্তি উৎপন্ন হচ্ছে। তো এই ইঞ্জিন কি শক্তি উৎপন্ন করার পর যে শক্তি উৎপন্ন করতে সেটা হচ্ছে কি একটি যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি সাহায্যে কি আমি বিভিন্ন যন্ত্রকে পরিচালিত করতেছি। মোটরযানের ইঞ্জিন সাধারণত কি পেট্রোল, ডিজেল, সিএনজি এইসব বা স্টিম ইঞ্জিন এইসব ইঞ্জিন হয়ে থাকে। যে হালকা যে মোটরযানগুলো আছে এগুলোতে কি সাধারণত কি পেট্রোল এবং কি ভারী অর্থাৎ কি যেসব গাড়ি কি হেভি লোড বহন করে, যেরকম কি 50 সিটের বাস, এখানে কি লোড অনেক বেশি। আবার 3 সিটের মাইক্রো, এগুলো হচ্ছে কি লোড কম, এখানে কি পেট্রোল ইঞ্জিন এবং হচ্ছে কি যে ভারী যানবাহনগুলো আছে সেগুলোতে কি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। দেখো একটি
অটোমোবাইল বা একটি ইঞ্জিনে কি কি জিনিস আসলে থাকে। সেরকম কি একটি ইঞ্জিনের ভিতরে কি আমার হয়তো তোমাদের মধ্যে আলোচনা হয়েছে যে ইঞ্জিন 4টা স্ট্রোকে কাজ করে, যে সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক, এক্সস্ট স্ট্রোক। এই স্ট্রোকগুলো কি যখন কাজ করে বা এই স্ট্রোকগুলো আসলে কোথায় সংঘটিত হয়, একটা ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে। এই ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে কি থাকে আসলে, ইনটেক বাল্ব থাকে, এক্সজস্ট বাল্ব থাকে। এই সম্বন্ধে আমার মনে হয় তোমাদের আলোচনা করেছে আলামিন স্যারে। তো উনিও এই সম্বন্ধে, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা যেরকম আগে অর্ধেক অর্ধেক ক্লাস নিতাম, উনি একদিন আমি একদিন, এরকমভাবে কি আমরা ক্লাসটা নিব। তো উনি এই সম্বন্ধে কি আলোচনা করবে, যে উনি যে বিষয়গুলো বা চ্যাপ্টার পড়াবে ওই অধ্যায়ে কি এই বাল্ব বা এই সম্বন্ধে কি আলোচনা হবে। তো আমার এই অধ্যায়ে যে আলোচনা আছে সেই আলোচনা আমি করার চেষ্টা করতেছি। তো একটি ইঞ্জিনের মধ্যে কি এই বাল্ব থাকে, এই ইনটেক এক্সজস্ট বাল্ব থাকে, তারপর হচ্ছে ফ্যান থাকে, ওয়াটার পাম্প থাকে। ওয়াটার পাম্প কি জন্য থাকে, ইঞ্জিনের মধ্যে কি আমার শক্তি যখন উৎপন্ন হয় একটি ইঞ্জিনে, তার মধ্যে অগ্নি প্রজ্বলন হচ্ছে, তাহলে কি তার মধ্যে একটা তাপ উৎপন্ন হচ্ছে না, সেই তাপকে কমানোর জন্য কি আমি ইঞ্জিনের ভিতরে কি ওয়াটার সার্কুলেশন করব। এই ওয়াটার সার্কুলেশন করার জন্য কি আমি একটি ওয়াটার পাম্প ব্যবহার করব। এবং হচ্ছে কি এই ওয়াটার কি হবে, আস্তে আস্তে গরম হয়ে যাবে। এই ওয়াটারকে ঠান্ডা করার জন্য কি আমি একটি ফ্যান ব্যবহার করব। রেডিয়েটরের সাহায্যে কি আমি পানিকে ঠান্ডা করবো, আর রেডিয়েটরে কি এই ফ্যানের সাহায্যে কি আমি বাতাস প্রবাহিত করব। তাহলে কি একটি ফ্যান আমার প্রয়োজন হবে। তারপর হচ্ছে ফ্যান চালানোর জন্য কি আমার একটি পুলি ব্যবহার করা লাগবে। এরকম কি ফিল্টার আছে আমার অটোমোবাইলে। তারপর সিলিন্ডার হেড কভার আছে। সিলিন্ডার হেড কভার হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিনের উপরে যে কভারটা থাকে, এটা হচ্ছে কি সিলিন্ডার হেড কভার। তারপর হচ্ছে এক্সজস্ট ম্যানিফোল্ড থাকবে, ইনটেক ম্যানিফোল্ড থাকবে, তার ফুয়েল ফিল্টার থাকবে এরকম। তারপর হচ্ছে লুব্রিকেশন পাম্প থাকবে, যেটা লুব অয়েল পাম্প থাকবে। এরকম বিভিন্ন জিনিস কি আমার একটি ইঞ্জিনের মধ্যে সন্নিবেশিত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অটোমোবাইল কি সেই জিনিসটি আমরা জানলাম। একটি অটোমোবাইল ইঞ্জিনে কি কি জিনিস থাকে বা কি কি যন্ত্রাংশের সমন্বয়ে একটি অটোমোবাইল ইঞ্জিন গঠিত, সেই সব জিনিস সম্বন্ধে আমরা একটু ধারণা নিলাম। তো আমরা যদি অটোমোবাইলের উন্নয়নের ইতিহাস দেখি, যে অটোমোবাইল কিন্তু 100 বছর বা 150 বছর এরকম আগে কিন্তু তৈরি হয়নি, তার চেয়ে আরও অনেক আগে কি অটোমোবাইল তৈরি হয়েছে, ব্যবহার শুরু হয়েছে। তারপর সেগুলো আস্তে আস্তে কি আপডেট হতে হতে কি এই বর্তমান অটোমোবাইল চলে এসেছে। প্রথম কি 1680 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন বাষ্প জেট দ্বারা গাড়ি চালানোর কি মত ব্যক্ত করেন। তিনি মনে করেন যে বাষ্প জেট দ্বারা কি গাড়ি চালানো কি সম্ভব। অতঃপর কি খ্রিস্টান হ্যাগেন বন্দুকের বারুদ দহনের মাধ্যমে, যখন কি বন্দুক থেকে বারুদ দহন হয়, তখন কি তার মধ্যে একটা গতি শক্তি থাকে। সেই গতি শক্তি দ্বারা তিনি চিন্তা করলেন যে কোনো একটা সিলিন্ডারকে চালানো যাবে, কোনো একটা সিলিন্ডারকে এরকম কি মুভমেন্ট করা যাবে। তো এই চিন্তা থেকে কি 1769 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্যাপ্টেন নিকোলাস কার্নোট প্রথম বাষ্প ইঞ্জিন চালিত 3 চাকা বিশিষ্ট একটি গাড়ি আবিষ্কার করেন। 1769 সালে কি অটোমোবাইলের ব্যবহারটা বাস্তব প্রয়োগে হয়ে থাকে। এই জন্য কি ফ্রান্সের নিকোলাস কার্নোট অটোকে কি অটোমোবাইলের জনক বলা হয়। উক্ত গাড়িটি তিনি ঘন্টায় কি 4 কিলোমিটার বেগে 15 মিনিট রাস্তায় চালাতে সক্ষম হন। এই কৃতিত্বের জন্য তাকে অটোমোবাইলের জনক বলা হয়। দেখো, তিনি প্রথম রাস্তায় অটোমোবাইলকে কি চালিয়ে দেখিয়েছেন যে এভাবে কি একটি অটোমোবাইল চালানো যায়, যার মাধ্যমে কি মানুষ এবং যাত্রী মালামাল পরিবহন করা সম্ভব হবে। 1802 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কি ক্র্যাঙ্কশ্যাফট যুক্ত বাষ্পচালিত অটোমোবাইল ইঞ্জিন তৈরি করেন। ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে কি, যার সাহায্যে কি আমি আমার এই পিস্টনের ধাক্কায় কি এই ক্র্যাঙ্কশ্যাফটকে চালাবো। তারপর ক্র্যাঙ্কশ্যাফটের সাথে আমি কোনো কিছু যুক্ত করে দিব। যদি আমার ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে, তাহলে কি সেই যুক্তকৃত জিনিসটিও কিন্তু আমার ঘুরতে থাকবে। তাহলে কি 1802 খ্রিস্টাব্দে প্রথম এই ক্র্যাঙ্কশ্যাফট যুক্ত বাষ্পচালিত অটোমোবাইল ইঞ্জিন কি তৈরি করেন ইংল্যান্ডের রিচার্ড ট্রেডিথি। 1821 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের জুলিট গ্রিফিথ প্রথম আরামদায়ক বাষ্পচালিত গাড়ি তৈরি করেন। যখন গাড়ি আবিষ্কার হয়ে গেল, তখন সাধারণভাবে ছিল, কোনো বডি ছিল না, জাস্ট তারা চিন্তা করছে যে এরকম একটি অটোমোবাইল কি তৈরি করা যায়। তারপর কি সেটার কি আস্তে আস্তে কি উন্নয়ন সাধিত হয়েছে। দেখো, এরকম কি একটি বাষ্পচালিত গাড়ি ছিল। তো এই সব গাড়িতে যখন মানুষ চলাফেরা করতো, তখন কিন্তু যাত্রাটা কি আরামদায়ক হতো না। তার জন্য কি দরকার, আমার একটি বডি দরকার এইসব গাড়িতে। তারপর হচ্ছে সিট দরকার, এরকম আরামপ্রিয়। তারপর হচ্ছে কি এয়ার কন্ডিশনিং সিস্টেম দরকার। তো এই সব জিনিস আস্তে আস্তে তারপর কি আপডেট হতে লাগলো। তারপর দেখো যে 1863 খ্রিস্টাব্দে ফ্রান্সের নেলেয়র বাষ্প ইঞ্জিন চালিত কি মোটরযান আবিষ্কার করেন, যা কি 10 কিলোমিটার বেগে চলতেছিল। প্রথম কি মাত্র 10 কিলোমিটার বেগে। এখন দেখো আমরা 200,
150 এরকম কিলোমিটার স্পিডেও কিন্তু আমি গাড়ি চালিয়ে সক্ষম হই। কিন্তু প্রথম দেখো যখন কি আবিষ্কার ছিল বা আবিষ্কার হয়েছিল তখন কিন্তু তার গতিবেগ ছিল মাত্র ঘন্টায় 10 কিলোমিটার। 1866 খ্রিস্টাব্দে জার্মানির নিকোলাস এ ওটো 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন আবিষ্কার করেন। 1866 দেখো 1769 সালে কি অটোমোবাইল কি প্রথম আবিষ্কার হয়েছে, তারপর কি 1866 সাল লাগছে এই 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিন আবিষ্কার করতে। তাহলে কি অটোমোবাইলের উন্নয়ন কি বা অটোমোবাইলের যে আপডেট জগৎ এটা একদিনে তৈরি হয় নাই, দীর্ঘদিন মানুষের প্রচেষ্টায়, প্রকৌশলীদের অক্লান্ত প্রচেষ্টা, মেধা শ্রমের কারণেই কিন্তু আজকালের এই অটোমোবাইল এইদিকে এই পর্যন্ত কি চলে এসেছে। এই জন্য কি জার্মানকে অটোমোবাইলের জন্মস্থান বলা হয়ে থাকে। যারা কি বিভিন্নভাবে অটোমোবাইলের উন্নয়নে কি অবদান রেখেছে তারা কি অধিকাংশই কি জার্মানের নাগরিক। এই জন্য কি জার্মানকে অটোমোবাইলের সূতিকার বলা হয়ে থাকে। তারপর হচ্ছে 1885-86 খ্রিস্টাব্দে গটলিব ডেলমার উচ্চ গতি সম্পন্ন একটি অন্তর্দহ ইঞ্জিন আবিষ্কার করেন। এখন হচ্ছে অন্তর্দহ ইঞ্জিন কি? অন্তর্দহ ইঞ্জিন কোনটা? যে ইঞ্জিনে জ্বালানির দহন ক্রিয়া অর্থাৎ কি কম্বাসন প্রক্রিয়াটা ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে সংঘটিত হয় সেটাই হচ্ছে কি অন্তর্দহ ইঞ্জিন। এবং 2 চাকার গাড়িতে এই সংযোজন করেন তিনি। একই বছর কি জার্মানির কার্ল বেঞ্জ 3 চাকা গাড়িতে পেট্রোল ইঞ্জিন স্থাপন করে এবং এই গাড়ির গতি ছিল ঘন্টায় কি 2 কিলোমিটার মাত্র। তারপর এভাবে কি ধীরে ধীরে কি প্রথম বিশ্বযুদ্ধের সময় মোটরযানের কি বডি প্রথমে কাঠ দিয়ে এবং পরে কি ধাতব দিয়ে বডি তৈরি করা হয়। এভাবে কি আধুনিক মোটরযানের আবির্ভাব ঘটে। 1970 সালের মে মাস থেকে নতুন ডিজাইনের অনেক মোটরযান কি বাজারে দেখা যায় এবং আমরা যারা এই তৃতীয় বিশ্ব আছি তো আমরাও কি 1970 সালের পর থেকে আধুনিক যে অটোমোবাইলগুলো আছে সেগুলোকে আমরা পেতে শুরু করি, সেগুলোর সাথে কি পরিচিত হতে শুরু করি। বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে কি অটোমোবাইলগুলো কি আসতে শুরু করে। বর্তমানে কি আমেরিকায় চালকবিহীন মোটরযান বাজারে কি আসছে, কিন্তু বাণিজ্যিকভাবে এর উৎপাদন এখনো শুরু হয়নি। কি প্রথম কি দেখো অটোমোবাইল যখন আবিষ্কার করছিল তখন কি গতিবেগ ছিল ঘন্টায় 10 কিলোমিটার, তাই না? তারপর সেখানে কোনো বডি ছিল না, কাঠ দিয়ে বডি তৈরি করা হতো। তো এখন যে অটোমোবাইল লেটেস্ট যে অটোমোবাইল আছে এগুলো কি যেগুলো 6 লেভেলের অটোমোবাইল মানে 6টা লেভেল যার মধ্যে আছে সেই সব অটোমোবাইল কিন্তু চালকবিহীনভাবে চালানো যায়। বিভিন্ন দেশে কি পরীক্ষামূলকভাবে এই চালকবিহীন অটোমোবাইল কি চালানো হচ্ছে, যেগুলো কি বাণিজ্যিকভাবে এখনো কি বাজারে আসেনি। তো দেখো কতটা উন্নয়ন সাধিত হয়েছে এই 200, 300, 400 বছরে। তারপর হচ্ছে বাংলাদেশের অটোমোবাইলের উন্নয়ন আসলে বলা চলে তেমনভাবে আসলে আমরা এখনও অটোমোবাইলে উন্নয়ন করতে পারিনি। আমরা কি বিভিন্ন দেশ থেকে জিনিসপত্র এনে সেগুলোকে অ্যাসেম্বলি করে আমাদের দেশে সেগুলো কি চালাচ্ছি। তো এই বাংলাদেশের চট্টগ্রামে প্রথমে কি মোটরযানের শিল্প কারখানা কি স্থাপিত হয়। তদানীন্তন পাকিস্তান আমলে কি জেনারেল আইয়ুব খানের ছেলে গওহর খান মোটরযান কারখানাকে স্থাপন করেন এবং ওই শিল্প প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় গান্ধারা মোটরযান শিল্প সংস্থা। প্রথম কি চট্টগ্রামে, এখন কি সেখানে আছে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি শুধু জাপান থেকে ইঞ্জিন এবং চেসিস আনা হতো এবং দেশে মোটরযানের কি বডি তৈরি করা হতো। দেখো যখন তৈরি করা হয়েছিল তখন থেকে কি বিভিন্ন দেশ থেকে কি অটোমোবাইলের বিভিন্ন পার্টস এনে এখানে কি শুধু অ্যাসেম্বলি করা হতো। তখনও কি প্রগতি মোটরযান শিল্প সংস্থা এর জন্ম হয়নি এবং 1971 সালে দেশ স্বাধীনের পরে গান্ধারার মালিক পাকিস্তানে চলে যাওয়ায় সরকারের ব্যবস্থাপনায় প্রগতি মোটরযান সংস্থা নাম দিয়ে ব্যক্তি মালিকানায় সেটাকে চালানো হয়। এখন পর্যন্ত কি এই নামেই আমাদের সরকারি একমাত্র অটোমোবাইল সংস্থা প্রগতি চট্টগ্রামে অবস্থিত। সেটিকে এখনও বিভিন্ন দেশ থেকে কি বিভিন্ন ধরনের অটোমোবাইল সামগ্রী এনে যন্ত্রাংশ এনে তারা কি অ্যাসেম্বলি করে সেগুলোকে তারা বাজারজাত করে থাকে। বর্তমানে এখানে কি জাপানের ইঞ্জিন, চেসিস এবং যন্ত্রাংশ ছাড়াও ভারতসহ অন্যান্য বন্ধু রাষ্ট্র থেকে আমদানিকৃত যন্ত্রাংশ ব্যবহার করে মোটরযান তৈরি করা হচ্ছে। দেখো বাংলাদেশে যেসব অটোমোবাইল কোম্পানি আছে তার মধ্যে অন্যতম অটোমোবাইল কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ হুন্ডা প্রাইভেট লিমিটেড, তারপর হচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, ওনারাও কিন্তু অটোমোবাইল নিয়ে কাজ করে থাকে। তারপর হচ্ছে যমুনা অটোমোবাইল, আফতাব অটোমোবাইল, নিলয় হিরো মোটরস, তারপর হচ্ছে কি মোটর কর্পোরেশন অ্যান্ড নিলয় মোটরস, তারপর হচ্ছে নিটল টাটা, তারপর হচ্ছে রানার্স, এরকম র্যাঙ্কস, পিএসপি অটোমোবাইল, প্রগতি, এরকম বিভিন্ন অটোমোবাইল কোম্পানি আছে যারা কি বাংলাদেশে কি অটোমোবাইল নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশে নতুন মোটরযান শিল্প তৈরির শিল্প খুব বেশি নেই, কিন্তু এদেশের প্রায় জেলা শহরে যেমন কি যান সার্ভিসিং, আমরা যদি রাস্তায় বের হই দেখবো যে আমরা রাস্তার পাশে অনেক সার্ভিসিং সেন্টার আমরা দেখতে পাই যারা কি অটোমোবাইল সেরকমভাবে তৈরি করে না, কিন্তু কি তারা কি অটোমোবাইল তৈরি করে না কিন্তু কি তারা কি অটোমোবাইল সার্ভিসিং করে থাকে। হ্যাঁ, এই অটোমোবাইল সার্ভিসিং
যখন তারা আস্তে আস্তে করতে থাকবে, একদিন কিন্তু তারা অটোমোবাইল তৈরি করতেও সক্ষম হবে। তো এই বাংলাদেশে এইসব সার্ভিসিং বা অ্যাসেম্বলি কাজগুলো এখন পর্যন্ত চলতেছে। এই সব কাজে বিভিন্ন ধরনের দক্ষ, আধা দক্ষ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিক ব্যবহার করা হয়, প্রকৌশলীগণ এইসব কাজে সম্পৃক্ত আছে। তো আমরা একটি বিদেশি অটোমোবাইল ওয়ার্কশপ দেখতে পাচ্ছি, যে এরকম কি অটোমোবাইল ওয়ার্কশপে কি অটোমোবাইলের কাজ এবং অটোমোবাইলকে অ্যাসেম্বলি করা হয়। দেখো আমাদের এই বাংলাদেশে অটোমোবাইল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো অটোমোবাইল আমরা কি বলছি, রাস্তায় চলাচলকারী স্বয়ংক্রিয় সব যানবাহনই কি অটোমোবাইলের অন্তর্ভুক্ত। তো এই অটোমোবাইল আমাদের বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হয়ে থাকে, যেমন কি কৃষিক্ষেত্র, ট্রাক্টর পরিচালনা। এখানে কি ট্রাক্টরের মধ্যে একটি ইঞ্জিন আছে না, ইঞ্জিন কি সে স্বয়ংক্রিয়ভাবে শক্তি উৎপন্ন করতেছে, শক্তি উৎপন্ন করে কি ইঞ্জিন চলতেছে, এবং কি ইঞ্জিনের সাহায্যে কি আমার ট্রাক্টরের সাহায্যে কি ইঞ্জিনের ট্রাক্টরের কি চাকা কি চালাচ্ছে, এবং ট্রাক্টরের সাহায্যে কি আমি হাল চাষ করতেছি। তাহলে কি ট্রাক্টর পরিচালনায় কিন্তু আমার এই অটোমোবাইল ব্যবহার হচ্ছে। পাওয়ার টিলারে আমার অটোমোবাইল ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে সেচ পাম্প পরিচালনায় এখানেও কিন্তু আমার একটি অটোমোবাইল মানে আমার ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। ফসল কাটার মেশিনে এখানেও আমার ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। ফসল মাড়াই করার মেশিনে এখানেও আমার কি ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে স্পেয়ার পরিচালনা প্রভৃতি কাজেও কিন্তু আমার এই অটোমোবাইল ব্যবহৃত হচ্ছে। দেখো আমরা একটি ট্রাক্টর এবং হচ্ছে কি একটি ইঞ্জিন দেখতে পাচ্ছি, যাকে আমরা কি সেলো ইঞ্জিন বলে থাকি। যে এই সব জিনিসই কি আমাদের ইঞ্জিন আছে, এই জিনিসটাই হচ্ছে পুরোটাই কি ইঞ্জিন। হ্যাঁ, এই যেটা হচ্ছে কি ইঞ্জিন, এখানে কি শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি দ্বারা কি আমার এদিকে কি এর সাহায্যে কি আমি কি সেলো মেশিনের সাহায্যে কি করি, আমি পানিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই। তো এইখানে কি শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি দ্বারা আমি ইম্পেলার চালাচ্ছি, ইম্পেলার চললে কি তার মধ্যে একটি শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতার টানে কি পানি বাইরে থেকে প্রবেশ করে, সেই পানিকে আমি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছি। এরকমভাবে আমি কৃষিক্ষেত্রে অটোমোবাইল ব্যবহার করতেছি। তারপর হচ্ছে আমাদের আরও যে অটোমোবাইল ব্যবহার ক্ষেত্রগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্থলযান। স্থলযান বলতে কি রাস্তায়। তো রাস্তায় আমরা সবচেয়ে বেশি অটোমোবাইল ব্যবহার করে থাকি, যেমন কি রেলগাড়ি পরিচালনার ক্ষেত্রে আমি অটোমোবাইল ব্যবহার করতেছি, বাস, ট্রাক, কার, জিপ, মাইক্রোবাস এসব পরিচালনার ক্ষেত্রে আমি অটোমোবাইল ব্যবহার করতেছি। তারপর হচ্ছে মোটর গাড়ি, মোটর সাইকেল পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে কি আমি অটোমোবাইল ব্যবহার করতেছি। দেখো আমরা একটি রেলের ইঞ্জিন দেখতে পাচ্ছি। রেলের ইঞ্জিন মূলত হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন হয়, এখন অনেক জায়গায় ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। তো এই রেলগাড়ি থেকে আমার কিন্তু অটোমোবাইল ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পাঠ সম্বন্ধে, আমি যে আলোচনাগুলো করতেছি সেই আলোচনা সম্বন্ধে কোনো কারো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি একটি অন্য ডিভাইস নিয়ে তোমাদের সাথে যুক্ত আছি, তো আমি প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেই সব জায়গাও কিন্তু আমি এই অটোমোবাইল ব্যবহার করে থাকি। যেরকম কি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কি লাগে, আমার একটি ইঞ্জিন লাগবে। তারপর হচ্ছে কি আমার একটি জেনারেটর লাগবে। এই জেনারেটরকে ঘোরানোর জন্য কি আমি মূলত কি ইঞ্জিনটা ব্যবহার করতেছি। তো ইঞ্জিনটাই হচ্ছে কি আমার অটোমোবাইলের একটি অংশ। এই ইঞ্জিন সেটা কি ডিজেল ইঞ্জিন হইতে পারে, পেট্রোল ইঞ্জিন হইতে পারে, স্টিম ইঞ্জিন হইতে পারে, যে কোনো কিছু ইঞ্জিন হতে পারে। এই 3-4টা টাইপের ইঞ্জিন মূলত হয়ে থাকে। এই ইঞ্জিন ছাড়া কিন্তু আমার শক্তি উৎপন্ন করা কি সম্ভব না। সম্ভব কীভাবে সেটা, সেটা হচ্ছে যে পানি বিদ্যুৎ কেন্দ্র আমরা যদি নাম শুনে থাকি, সেখানে কি যে পানির যে স্রোত দ্বারা আছে, পানির স্রোতের যে গতিশক্তি আছে, সেই গতিশক্তি দ্বারা কি টারবাইনকে চালানো হচ্ছে। আর টারবাইনের সাহায্যে কি জেনারেটর কাপলিং করা থাকে, সেইখানে কি জেনারেটর দ্বারা কি শক্তি উৎপন্ন করা হচ্ছে। তারপর হচ্ছে পিকলুর যে বিভিন্ন ধরনের প্লান্ট আছে, সেখানে কি আমার এই ইঞ্জিন ব্যবহার করে শক্তি উৎপন্ন করা হয় বা ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তারপর হচ্ছে স্ট্যান্ড বাই যে ইউনিটগুলো আছে, সেখানেও কি আমার ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে কি আমার সেখানে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়। তারপর হচ্ছে বড় ইউনিট স্টার্টের ক্ষেত্রেও কি আমার একটি সাহায্যকারী ইঞ্জিন ব্যবহার করা হয়, যে ছোট ইঞ্জিন বড় ইঞ্জিনকে স্টার্ট করতে সহায়তা করে থাকে। দেখো আমরা একটি ডিজেল পাওয়ার প্ল্যান্ট দেখতে পাচ্ছি। এই ডিজেল পাওয়ার প্ল্যান্ট দেখো যে একটি ডিজেল পাওয়ার প্ল্যান্টের গঠনটা কেমন থাকে। দেখো এইখানে একটি ইঞ্জিন থাকে, হ্যাঁ এইখানে একটি ইঞ্জিন থাকে, ইঞ্জিন শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিনের এই পাশে একটি কি ক্র্যাঙ্কশ্যাফট থাকে, হ্যাঁ এই ইঞ্জিন যখন চলবে তখন কি এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরতে থাকবে। এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে আমার
এই জেনারেটর শ্যাফট কাপলিং করা থাকে। এই ক্র্যাঙ্কশ্যাফট যতক্ষণ ঘুরবে বা যেই আরপিএমে ঘুরবে আমার জেনারেটর আরপিএম কি সেম হবে। তো জেনারেটরকে একটি নির্দিষ্ট আরপিএমে যদি ঘোরানো যায় তার মধ্যে কি ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হবে, তারপর হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হবে। এভাবে কি এই জেনারেটরের সাহায্যে কি আমার একটি ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এভাবে কি আমি একটি ডিজেল ইঞ্জিনের সাহায্যে আমি শক্তি উৎপন্ন করতে সক্ষম হব। তাহলে কি এখানে কি এই যে ইঞ্জিন সাইডটা আছে এটা হচ্ছে কি আমার একটা অটোমোবাইল সাইড। এইসব ক্ষেত্রে কি আমি এই বিদ্যুৎ কেন্দ্রে আমি একটি অটোমোবাইল ব্যবহার করতেছি। তারপর হচ্ছে আরও যে শিল্প কারখানা আছে, যে মনে করো যে একটি টেক্সটাইল মিল আছে, তো সেইখানে কি তাদের হয়তো কি নিজস্ব যে বিদ্যুৎ প্রয়োজন 2 কিলোওয়াট বা 2 মেগাওয়াট, তারপর হচ্ছে 3 মেগাওয়াট, এরকম যে তাদের নিজস্ব যে বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎগুলো উৎপাদন করতে গেলেও কিন্তু সেইখানে কি এরকম কি এই জেনারেটর সেট ব্যবহার করা হচ্ছে। আর জেনারেটর সেটে কি অটোমোবাইলের অংশ হিসেবে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। তার প্রত্যক্ষভাবে বিভিন্ন কি মেশিন পরিচালনা করতে গেলে কি আমার ইঞ্জিন প্রয়োজন হয়। তারপর হচ্ছে কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে আমি অটোমোবাইলের ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে উৎপাদিত মালামাল এবং যাত্রী পরিবহনকে আমি অটোমোবাইল ব্যবহার করে থাকি। আমরা একটি বাস দেখতে পাচ্ছি, এই বাস হচ্ছে কি একটি অটোমোবাইল। এই বাস দ্বারা আমি কি করি, যাত্রী এবং মালামালকে এক স্থান থেকে অন্য স্থানে কি পরিবহন করে থাকি, তাই না? তাহলে কি এই বাসটি হচ্ছে আমার একটি অটোমোবাইল। এই অটোমোবাইলের সাহায্যে কি আমি এইসব কার্য সমাধান করতে পারতেছি। তারপর হচ্ছে আকাশযান যেগুলো আছে আমাদের, যেগুলো আকাশ পথে চলে, যেমন কি উড়োজাহাজ পরিচালনা, সেখানেও একটি ইঞ্জিন আছে, জেট ইঞ্জিন আছে। তারপর হচ্ছে ফাইটার বিমান পরিচালনা, সেখানেও কি আমার ইঞ্জিন প্রয়োজন আছে। মানে আমার যেখানে শক্তি উৎপন্ন করার প্রয়োজন আছে বা যেখানে কি শক্তি দরকার সেখানে কি আমার একটি শক্তির উৎস হিসেবে ইঞ্জিনকে ব্যবহার করা হয়ে থাকে। হেলিকপ্টার পরিচালনায় ইঞ্জিন প্রয়োজন আছে, এয়ারক্রাফট পরিচালনায় ইঞ্জিন প্রয়োজন আছে, রকেট পরিচালনায় ইঞ্জিন প্রয়োজন আছে। দেখো যে একটি রকেটেও কি একটি ইঞ্জিন কি ব্যবহৃত হচ্ছে, ইঞ্জিন শক্তি উৎপন্ন করতেছে, সেই শক্তি ধাক্কায় কি এই রকেটটা কি আকাশে উঠতেছে। তো এইসব ক্ষেত্রে কি আমার অটোমোবাইল ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে যারা শুনতেছো তাদের উদ্দেশ্যে বলা, যারা আমাকে নতুনভাবে শুনতেছো বা নতুনভাবে জয়েন করেছো তাদের কি নিজের রুল পর্ব সেই 3টা জিনিস আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তারপর হচ্ছে আমরা জলযান হিসেবে যেসব যান ব্যবহার করি, যেমন কি লঞ্চ, স্টিমার, যুদ্ধজাহাজ পরিচালনা, ফেরি বোট পরিচালনা, এইসব জায়গাও কিন্তু আমার ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে। দেখো এটি একটি স্পিড বোট, এই স্পিড বোটেও কিন্তু ইঞ্জিন আছে। এই ইঞ্জিন দ্বারা কি শক্তি উৎপন্ন করতেছে, এই শক্তি দ্বারা কি এই ইম্পেলার বা ব্যান্ডগুলোকে ঘোরানো হচ্ছে, এগুলোকে পানিকে পিছন ধাক্কা দিচ্ছে, তারপর কি সেটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু আমি একটি অটোমোবাইল ইঞ্জিন ব্যবহৃত করতেছি। এই যে বিশাল জাহাজ আমরা দেখতে পাচ্ছি, এই জাহাজেও শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে একটি ইঞ্জিন। এই জাহাজেও মূলত কি ডিজেল ইঞ্জিন ব্যবহার করে। আমরা কি পূর্বেই দেখেছি বা পড়েছি যে হেভি লোড বা যেসব জায়গায় কি বেশি পরিমাণ কি লোড আছে, বেশি পরিমাণ কি যাত্রী পরিবহন করতে হয়, যাত্রী স্থানান্তর করতে হয়, সেই সব ক্ষেত্রে কি আমি ডিজেল ইঞ্জিন ব্যবহার করবো। অর্থাৎ কি ডিজেল ইঞ্জিন বেশি শক্তিশালী পেট্রোল ইঞ্জিনের তুলনায়। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অটোমোবাইল সম্বন্ধে আলোচনা করলাম, এই অটোমোবাইলের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আকৃতিভেদে, মালামাল পরিবহন ভেদে, আকৃতিভেদে অটোমোবাইলকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে মোটর সাইকেল, তারপর হচ্ছে কার, জিপ, মাইক্রোবাস, মিনি বাস। হ্যাঁ, এইসব বিভিন্নভাবে ভাগ করা যায়। মোটরযানে কি আকৃতিভেদে, যাত্রী এবং মালামাল পরিবহন ভেদে, সেগুলো হচ্ছে যাত্রীবাহী যান, মালামাল পরিবাহী যান। যেমন কি যাত্রীবাহী যান হচ্ছে কোনটা, যার বাস। তারপর হচ্ছে মালামাল পরিবহন যান হচ্ছে কোনগুলো, যেগুলো ট্রাক দ্বারা কি আমি শুধু মালামাল পরিবহন করতেছি, আর বাস দ্বারা কি আমি যাত্রী পরিবহন করতেছি। এগুলো হচ্ছে কি যাত্রী এবং মালামাল পরিবহন ভেদে এই অটোমোবাইলের প্রকারভেদ। তারপর আছে যে ইঞ্জিনের প্রকৃতিভেদে। আমরা পূর্বেই আলোচনা করেছি একটি অটোমোবাইলে যেসব ইঞ্জিন ব্যবহার করা হয় সেসব ইঞ্জিন কি পেট্রোল ইঞ্জিন চালিত হতে পারে। পেট্রোল ইঞ্জিন চালিত বলতে কি, সেখানে কি শক্তির উৎস হিসেবে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেখানে কি জ্বালানি হিসেবে কি পেট্রোল জ্বালানি ব্যবহার করা হয়, এবং যেই সব ইঞ্জিনের শক্তি উৎপন্ন করতে জ্বালানি হিসেবে ডিজেল জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি ডিজেল ইঞ্জিন। তারপর যেই সব ইঞ্জিনে কি জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি গ্যাস ইঞ্জিন চালিত যান। তারপর হচ্ছে স্টোরেজ ব্যাটারি চালিত যানকে আমরা এখন দেখতে পাই, যেমন কি আমাদের রাস্তাঘাটে বের হলে কি আমরা এখন অটো দেখতে পাই, এই অটোগুলো কি ব্যাটারি চালিত। হ্যাঁ, তো এইসব যানকে আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে ইঞ্জিনের প্রকৃতিভেদে।
তারপর হচ্ছে চালনা বা ড্রাইভ বেদে, মানে আমি কোন দিক দিয়ে চালাবো। আমাদের দেশে নর্মালি কি রাইট হ্যান্ড ড্রাইভ বা ডান হস্তচালিত যান বেশি দেখা যায়, কিন্তু উন্নত বিশ্বে বা অনেক জায়গায় আমরা দেখি যে বাম হস্ত, অর্থাৎ কি ড্রাইভার কি বাম দিক থেকে কি আমার যানটা পরিচালনা করে। আর আমাদের দেশে নর্মালি কি ডান দিক থেকে চালনা করা হয়। অথবা হচ্ছে কি যে ফ্লুইড ড্রাইভ যান আছে, তারপর সামনের চাকায় শক্তি সরবরাহ করে যান আছে, মানে কি ইঞ্জিন থাকবে সামনে, তারপর হচ্ছে কি ইঞ্জিন সামনে থাকবে, সামনের চাকা দিয়ে কি আমার যান চলবে, আবার ইঞ্জিন পিছনে থাকবে, আবার আমি সামনের চাকা দিয়েও কি যান পরিচালনা করতে পারি। এরকম বিভিন্নভাবে কি আমি কি ড্রাইভকে চালনা বা পরিচালনা করতে পারি। এরকম কি পিছনের চাকায় শক্তি সরবরাহ হতে পারে, তারপর সামনের চাকায় শক্তি সরবরাহ হতে পারে, এবং চার চাকায় শক্তি সরবরাহ হতে পারে, যেগুলো কি অধিক শক্তিশালী যান, সেগুলো থেকে চার চাকায় কি শক্তি সরবরাহ করা হয়। নর্মালি আমাদের যে যানগুলো আছে সেগুলো কি মানে পিছনে আমার সামনে ইঞ্জিন, পিছনের চাকায় চালিত যান, অর্থাৎ কি পিছনের চাকাতে আমি শক্তি সরবরাহ করতেছি, আর পিছনের চাকা যখন চলতেছে তখন সামনের চাকাগুলো কি এমনিতে চলতেছে। আর যেখানে কি আমার অধিক শক্তি প্রয়োজন হয়, সব সময় শক্তি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কি আমি চারটি চাকা থেকে শক্তি সরবরাহ করে যানকে পরিচালনা করে থাকি। তারপর হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেদে এই মোটরযানকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেই সব প্রতিষ্ঠান যেই সব মোটরযান আবিষ্কার করে বা যেই সব মোটরযান তারা বাজারজাত করে, সেগুলো কি তাদের নামে কি চালিত করা হয়। তো যেমন কি প্রগতি মোটরযান আছে, তারপর টাটা আছে। আমরা রাস্তায় বের হলে কি বিভিন্ন ব্র্যান্ডের, এগুলো হচ্ছে কি ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের মোটরযান কিন্তু বিভিন্ন প্রস্তুতকারকের নাম অনুসারে কি বাজারজাত করা হয়। প্রগতি আছে, তারপর টাটা আছে, টয়োটা আছে, ফোর্ড ভ্যান আছে, মার্সিডিস আছে, তারপর হচ্ছে মাজদা আছে, তারপর হচ্ছে মিৎসুবিশি, মারুতি, তারপর হচ্ছে ল্যান্ড ক্রুইজার, বক্স ওয়াগন, এরকম বিভিন্ন কোম্পানির মোটরযান আমি রাস্তায় দেখতে পাই। বিভিন্ন কোম্পানির মোটরযান কি আকৃতিভেদেও কি বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেকটা কোম্পানির আলাদা একটি বৈশিষ্ট্য থাকে। যেহেতু ব্যবসায়িক প্রেক্ষাপট বা বাজারকে তাদের কন্ট্রোল করতে হয়, তারা কি সবাই চেষ্টা করে মোটরযানকে কীভাবে কি আরও আরামপ্রদ করা যায় এবং কীভাবে কি আরও আকর্ষণীয় করা যায় গ্রাহকের জন্য। এই জন্য কি প্রত্যেকটা কোম্পানি তাদের মোটরযানে কি প্রতিনিয়তই কি নতুনত্ব আনার চেষ্টা করে থাকে। এগুলো হচ্ছে কি মোটরযান কোম্পানি, তারা কি মোটরযান বাজারজাত করে থাকে। দেখো যে বিভিন্ন প্রকার যান যেগুলো আছে সেগুলোর আমরা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। যেমন কি মোটরসাইকেল সাধারণত কি দুই চাকা হয়ে থাকে। এটি সাধারণত কি এক সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিন দ্বারা কি পরিচালিত। এটা কি সিলিন্ডার সঙ্গে কি থাকে একটি সিলিন্ডার থাকে। তবে এখানে কি যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনে কি একটি মাত্র সিলিন্ডার থাকে, এখানে কি দুইটি চাকা থাকে। এটার নাম হচ্ছে কি মোটরসাইকেল। দেখো আমরা দেখতে পাচ্ছি এখন আধুনিক যে মোটর সাইকেলগুলো আছে বা হচ্ছে ট্রাফিকের যে মোটর সাইকেলগুলো আছে, এগুলো কি দুই সিলিন্ডারও হয়ে থাকে। এখানে একটা সিলিন্ডার, এখানে একটি সিলিন্ডার। তো এক সিলিন্ডারে যে পরিমাণ শক্তি উৎপন্ন হতো, দুই সিলিন্ডারে কি তার চেয়ে কি দ্বিগুণ পরিমাণ শক্তি উৎপন্ন হবে না? তাহলে কি তার যে গতি, সেই গতি কি অবশ্যই কি এই এক সিলিন্ডার থেকে অনেক কি বেশি হবে, তাই না? এরকম আধুনিক যে আমাদের মোটরসাইকেলগুলো আছে বা ট্রাফিক পুলিশ বা বিভিন্ন জরুরি প্রয়োজনে যেসব মোটরসাইকেলগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো কি দুই সিলিন্ডার বিশিষ্ট অধিক ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল হয়ে থাকে। তারপর হচ্ছে কার কোনগুলো? এটি এমন এক প্রকার বিলাসবহুল গাড়ি, সাধারণত এটি চালকের আসন সহ এটি চার আসন বিশিষ্ট হয়ে থাকে। হ্যাঁ, এটি চালকের আসন সহ কি 4 বা 5 আসন বিশিষ্ট একটি যান এবং 4 সিলিন্ডার বিশিষ্ট পেট্রোল ইঞ্জিন দ্বারা কি পরিচালিত হয়। এরূপ গাড়ির 2টি অথবা 4টি দরজা থাকতে পারে। যেরকম কি আমরা কোনো গাড়িতে 2টি দরজা দেখি, আবার কোনো গাড়িতে কি 4টি দরজা দেখে থাকি। এখানে কি 4 জন বা 5 জন যাত্রী কি একসাথে যেতে পারে। এটি হচ্ছে কি একটি 4 সিলিন্ডার, অর্থাৎ কি 4টা সিলিন্ডার থাকবে, একটি পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে ইঞ্জিন হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে কি কার। তারপর হচ্ছে মাইক্রোবাস। আমরা দেখি যে মাইক্রোবাস কোনগুলো, যেরকম নোয়া, হায়াস, এরকম বিভিন্ন ব্র্যান্ডের কি মাইক্রোবাস আমরা রাস্তায় দেখে থাকি। মাইক্রোবাস মূলত কি পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে কি চালিত হয় এবং আসন সংখ্যা 11 বা 12 বা তার চেয়ে কি বেশি হতে পারে বা কম হতে পারে। নর্মালি কি 10 থেকে 13-এর মধ্যে আসন সংখ্যা হয়ে থাকে। এটিও একটি পেট্রোল ইঞ্জিন চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। এটি 4 চাকা বিশিষ্ট একটি যান।
তারপর হচ্ছে কি ট্রাক্টর, আমরা পূর্বে দেখেছি যে ট্রাক্টর কেমন হয়, ট্রাক্টরের সাহায্যে বিভিন্ন কি মারাই কাজ, তারপর হচ্ছে কি হাল চাষ, এরকম বিভিন্ন কাজ করা হয়। ট্রাক্টরের মতো কি পরিবহন কাজে একটি ট্রাক্টর ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কি এটি কি অধিক শক্তিশালী এবং কি কয়েকটি ট্রলিভর্তি মালামাল একত্রে কি টানতে কি সক্ষম হয়। এই ট্রাক্টরের সাহায্যে বহুবিধ কাজ আমরা করে থাকি। এখানে কি ইঞ্জিন হিসেবে কি ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়, যেহেতু কি এখানে কি অধিক শক্তি প্রয়োজন আছে, তো এই জন্য কি আমি এখানে ডিজেল ইঞ্জিন ব্যবহার করতেছি। তো এই ডিজেল ইঞ্জিনের সাহায্যে কি আমি ট্রাক্টরকে পরিচালনা করে তার দ্বারা কি আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। এগুলোর সবগুলোর শক্তির মূল উৎস হচ্ছে কি ইঞ্জিন। ইঞ্জিনের সাহায্যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তিকে আমি বিভিন্নভাবে কি কাজে লাগিয়ে আমি আমার কার্য সমাধা করতেছি। তারপর হচ্ছে কি বাস। এই বাসের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা এই বাসের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে কি যাতায়াত করে থাকি। তো এই বাস কেমন হয় আসলে, যে সাধারণত দূর দূরান্তে যাত্রী পরিবহনের জন্য কি এরূপ যানবাহন ব্যবহার করা হয়। দূর দূরান্তে যেহেতু যাত্রী পরিবহন করতে হবে, তাহলে কি বাসটা একটু আরামদায়ক হতে হবে, যেহেতু কি জার্নিটা লং হবে। তাহলে কি এটি সাধারণত কি 6 সিলিন্ডার বিশিষ্ট কি ডিজেল ইঞ্জিন অথবা কি সিএনজি চালিত ইঞ্জিনও কি হয়ে থাকে। এর আসন সংখ্যা 36 থেকে 52 পর্যন্ত বিভিন্ন ধরনের হতে পারে। যাত্রীদের আরাম আয়েস বিবেচনা করে বিলাসবহুল গাড়িগুলোতে কি এয়ার কন্ডিশনিং ব্যবহার করা, অর্থাৎ কি এসি ব্যবহার করা হয়। তো এটি একটি 4 চাকা বা 6 চাকার হতে পারে। তারপর হচ্ছে এটি একটি কি 6 সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিন। এইখানে কি 36 থেকে 52 জন বা তার চেয়ে বেশি কি যাত্রী এক স্থান থেকে অন্য স্থানে কি পরিবহন বা স্থানান্তর হতে সক্ষম। এটি একটি আরামদায়ক যান। এখানে কি যে ভিতরে সিট আছে, সেখানে কি যেহেতু এই যাত্রীবাহী বাস দ্বারা মানুষ এক স্থান থেকে অন্য স্থানে দীর্ঘ সময় ভ্রমণ করে থাকে, তাহলে সেটা কি বসার স্থানটা আরামদায়ক হতে হবে। এই জন্য কি তার ভিতরে ডেকোরেশন, বসার স্থান, এগুলো কি আরামদায়কভাবে করা হয়। এবং কি আরও আরামের জন্য এখানে কি বিভিন্ন সময় কি আমাদের গাড়িতে এসি ব্যবহার করতে আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে কি বাস। এই বাসে একটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় 6 সিলিন্ডার বিশিষ্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে একজন লিখেছে যে স্যার মিড টার্ম এক্সাম হবে কি, তো আমাদেরকে যে শিডিউলটা দেওয়া হয়েছে, এই শিডিউলে কিন্তু মিড টার্ম পরীক্ষা দেখানো হয়েছে যে সামনের মাসে। তো যদি বোর্ড মনে করে মিড টার্ম পরীক্ষা নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে বা আছে, তাহলে কি অবশ্যই মিড টার্ম পরীক্ষা হবে। হ্যাঁ, তো মিড টার্ম পরীক্ষার প্রিপারেশন অবশ্যই নিতে হবে। মিড টার্ম পরীক্ষাটা কোন পর্যন্ত হয় সেটা আমি বলে দিচ্ছি। মিড টার্ম পরীক্ষা হয় হচ্ছে যে অর্ধেক সিলেবাস, যে তোমাদের বইয়ে যদি 11টা অধ্যায় থাকে, তাহলে কি প্রথম 6টা অধ্যায় কি মিড টার্ম পরীক্ষা হবে, আর ফাইনাল পরীক্ষাটা হবে পুরো 11টা অধ্যায়। ঠিক আছে, আর মিড টার্ম পরীক্ষা হবে 11 অধ্যায়ের অর্ধেক অধ্যায়, 6 অধ্যায়। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে কথা হচ্ছে যে আজকে আমরা পার্ট আলোচনা করলাম অটোমোবাইলের উন্নয়নের ইতিহাস। পূর্বে অটোমোবাইল কেমন ছিল, বর্তমান অটোমোবাইল কেমন, এই অটোমোবাইলের প্রধান শক্তির উৎস কী, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অটোমোবাইলের প্রকারভেদ আমরা জানলাম। তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের অটোমোবাইলের কি ব্যবহার ক্ষেত্র আমরা জানলাম আমাদের বিভিন্ন সেক্টরে। তো এই সব জিনিস তোমরা কি বাসায় আলোচনা করবে। আমরা কিন্তু পূর্বেও তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম, তো সেখানে মোটামুটি তোমাদের একটা জ্ঞান ছিল। এখন আবার ক্লাস হচ্ছে, তাহলে কি তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে এই সব জিনিস সম্বন্ধে। তো আশা করি যে তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো এবং বুঝে সেগুলো পড়ার চিন্তা করবে, যেহেতু পরীক্ষা দিতে হবে। বাড়িতে না পড়াশোনা করলে কিন্তু আমি এরকম ক্লাস নিলে কোনো লাভ হবে না। তো যদি ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রশ্ন না থাকে, তাহলে পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে কি আমি প্রথম অধ্যায়ে যে আলোচনা হচ্ছে সেগুলো কি আমি জিজ্ঞেস করার চেষ্টা করব। তো পরবর্তী আমার যে পার্ট সেটা হচ্ছে 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব আমি, আর 2য় অধ্যায়ে আলোচনা করবে আলামিন স্যার। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এই মুহূর্তে এই ভিডিওটি বা এই ক্লাসটি যদি কেউ না দেখে থাকো, তাহলে কি তোমাকে পুনরায় ক্লাসটি দেখার জন্য লগ ইন করতে হবে ফেসবুকে গিয়ে তুমি লিখবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস। এই গ্রুপে এই ক্লাসটি দেওয়া আছে, এই ক্লাসটি থেকে যাবে। এই ক্লাস যে কোনো সময় তুমি এই গ্রুপ থেকে দেখে নিতে পারবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই মহামারীর মধ্যে সকলেই নিরাপদে থাকো, সাবধানে থাকো, সর্বোপরি সচেতন থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।